রাতের ওপারে হাকে ভোর, যাত্রার ওপারে হাকে গন্তব্য, ভয়ের ওপারে হাকে সাহস। আচ্ছা, তাহলে শেষের ওপারে কি থাকে জানা আছে কারোর? চলো আজকের গল্পটা থেকে না হয় এই প্রশ্নের উত্তরটাই খুঁজে বার করি আমরা। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের গল্প, শেষের ওপারে। শপিং মল থেকে বেরিয়ে নিজের বাইকটার দিকে এগিয়ে আসে নীল। শপিং মলের সামনেই বাইক পার্কিংয়ের জায়গা, সেখানেই বাইকটা রেখেছিল সে। ও দূর থেকে দেখতে পেয়েছে একটা 19-20 বছরের ছোকরা ওর বাইকের ওপরে বেশ আরাম করে বসে ঘাড় হেলিয়ে দুলিয়ে সেলফি তুলছে। শুধু তাই নয়, মুখে কি সব ভঙ্গিও করছে। রিলস টিলস বানাচ্ছে কি? চুলের বাহার এবং রং দেখে অবশ্য নীল অবাক হলো না। পরনের পোশাকটা থেকেও যেন ঝলকে বেরোচ্ছে ব্যাপারটা। হাঁটুর একটু নিচ অবধি টাইট প্যান্টখানা গোটান, গোড়ালির কাছে একটা কালো রঙের সুতো বাঁধা, ওপরে মাল্টি কালার্ড হাফ হাতা শার্ট, তার আবার বুক অবধি বোতাম খোলা। চেহারা দেখলে মনে হয় যেন সপ্তাহখানেক কেউ কিছু খেতে দেয়নি, কিন্তু 5 লিটার রক্ত শরীর থেকে শুষে নেওয়া হয়েছে। নীল চুপচাপ এসে দাঁড়ালো ছোকরার পাশে। তবুও ছোকরার কোনো হেলদোল নেই। সে যেন নীলকে দেখতেই পাচ্ছে না, এমন একটা ভঙ্গি করে সে নিজের মতো রিলস বানিয়েই যাচ্ছে। নীল বিরক্ত হয়ে একবার গলা খাকারি দেয়, তবুও ছেলেটার কোনো ভ্রুক্ষেপ হয় না। নীল সামান্য তার ফ্রেমে চলে আসায় সে ভুরু কুঁচকে অ্যাঙ্গেল বদলে দেয়। ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে থাকতে নীলের মাথাটা এবার যায় গরম হয়। এই বলছি, তোর দাদু কেমন আছে রে? ছেলেটা এবার রিলস থামিয়ে ভুরু কুঁচকে বেশ বিরক্তির সঙ্গে তাকায় নীলের দিকে। কি? পিক করে লাল রঙের থুতু ফেলে আবার জিজ্ঞাসা করে ছেলেটা, কি হয়েছে? আরে তোর দাদু এত কেমন আছে? ছেলেটার ভুরু দুটো যেন আরো এক ধাপ কুঁচকে যায়। কেন, আমার দাদুর সঙ্গে আপনার কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? আরে তোর দাদুই তো কিনে দিয়েছে বাইকটা, যাতে তুই বাইকের উপর বসে রিলস বানাতে পারিস। কি যাতা বলছেন? আমার দাদু দিতে যাবে কেন? আমার দাদু তো বেঁচেই নেই। ও, তোর দাদু বেঁচে নেই? তাহলে তো তোর বাবা নিশ্চয়ই বাইকের তেল ভরার টাকাটা দেয়, তাই না রে? আমার বাবা তেল ভরার টাকা কেন দেবে? আচ্ছা, তাহলে সার্ভিসিং এর খরচটা দেয়? না। ও, তার মানে তুই সব খরচ নিজেই বহন করিস, তাই তো? আমি কিভাবে করব? আমি তো কোনো কাজই করি না। তাহলে বাইকটা কি তোর শ্বশুর কিনে দিয়েছে নাকি রে? শালা, আমার বাইকে বসে আমায় দাঁড় করিয়ে রেখে আমার সামনে রিলস বানাচ্ছিস? ছেলেটা হকচকিয়ে যায়। এতক্ষণে সে বুঝতে পারে বাইকটা কার। সে কি করবে ঠিক বুঝতে পারে না। নীল নিজের কণ্ঠস্বরটা আরো এক ধাপ চড়ায়। আজব তো, এখনো বসে আছিস মানে? নাম শালা টিকটিকির বাচ্চা কোথাকার, পালা এখান থেকে। যত সব রাম পাঠার দল। নীল এক প্রকার তেড়ে যায় ছেলেটার দিকে। ছেলেটা পড়েই কি মরি করে দৌড় লাগায়। শালা রাস্তাঘাটের কি অবস্থা! যেখানে সেখানে ক্যামেরা অন করে সব শুরু হয়ে যায়, একেবারে অসহ্য। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আরো কয়েকটা গালমন্দ করে নীল। যদিও গালমন্দ করাই উচিত, তবুও আজকাল একটু বেশি খিটখিটে হয়ে যাচ্ছে সে। যত দিন যাচ্ছে তত যেন এই মাত্রাটা বাড়ছে। নীল রোজ ভাবে এটা নিয়ে কিছু একটা করবে সে। এতটাও ভালো না, কিন্তু ওই ভাবা অবধি ওর দৌড়। ওর বেশি কিছু করার মুরুদ আজ অবধি ওর হয়ে ওঠেনি। নীল নিজের শখের বুলেটটা বার করে ছুটিয়ে দেয় রাস্তায়। রাস্তাঘাট এক প্রকার ফাঁকাই হয়ে গেছে। দোকানপাট অধিকাংশ ঝাঁপ নামিয়ে দিয়েছে। মফস্বল শহর। রাত 9:30 অবধি খুব টেনে টুনে ধিকিয়ে ধিকিয়ে দোকানপাট খোলা থাকে, কিন্তু আজ তারপরে আবার রবিবার, তাই অবস্থা আরোই শোচনীয়।
শপিং মল থেকে নীলের ফ্ল্যাট খুব একটা বেশি দূরে নয়, বাইকে খুব জোর 5 থেকে 7 মিনিট লাগে। ফ্ল্যাটে পৌঁছে পার্কিংয়ে বাইকটা পার্ক করে লিফটের দিকেই এগোতে যাচ্ছিল নীল। ঠিক এমন সময় নীল? আচমকা এই ডাকটা শুনে এক প্রকার থমকে যায় নীল। এখন এই মুহূর্তে এই জায়গায় এই ডাকটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। পিছনে ফেরে নীল, হাই। কাঁধে একটা স্লিং ব্যাগ, পরনে একটা শ্যামলাটে রঙের টপ, জিন্স, চুলগুলো খোলা, ফোটো লিপস্টিক, চোখের চশমাটা নাকের সামান্য নিচের দিকে ঝুলে এসেছে, ঠোঁটে এগাল হাসি। ঝিল। কিন্তু ও এখানে কি করছে? নীলের বুকের বাঁ দিকটা কেমন যেন করে উঠল। সত্যিই এসেছে। ঝিল এগিয়ে এসে দাঁড়ায় ঠিক নীলের সামনে। হ্যাঁ রে বাবা, সত্যিই এসেছি আমি। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার দরকার নেই। ও যেন নীলের সব মনের খবর পড়ে ফেলেছে। নীল কোনো উত্তর দেয় না। আরও কয়েক সেকেন্ড ঝিলের মুখের দিকে ওভাবেই তাকিয়ে থাকার পর লিফটের দিকে হাঁটা লাগায়। ঝিল ওখানেই দাঁড়িয়ে থাকে। নীল ঢুকে পড়ে লিফটের ভেতরে। কয়েক সেকেন্ডের অবকাশ, তার মধ্যেই যেন একটা ভিন্ন মানুষে পরিণত হয়ে গেল নীল। ঠিক যেন মানুষ থেকে একটা পাথরে পরিণত হয়ে গেল ছেলেটা। ঝিল দেখতে থাকে অবাক হয়ে। তোর কি ওখানেই দাঁড়িয়ে থাকার প্ল্যান? উপস। ঝিল দ্রুত লিফটের ভেতরে ছুটে আসে। নীল দরজাটা বন্ধ করে 3rd ফ্লোরের বাটনটা প্রেস করতেই লিফট উপরের দিকে উঠতে শুরু করে। নীল একবারের জন্যেও তাকায় না ঝিলের দিকে। ভাবলেশহীনভাবে শূন্য দৃষ্টি নিয়ে সে দাঁড়িয়ে থাকে। কিন্তু ঝিল লিফটের মধ্যে পুরো সময়টুকু শুধু একভাবে তাকিয়ে থাকে নীলের দিকে। খুঁজতে থাকে কিছু কি হারিয়ে গেছে নীলের মধ্যে। কিন্তু ঠিক কি হারিয়েছে বুঝতে পারে না সে। একটু সময় লাগবে। লিফট 3rd ফ্লোরে থামতেই নীল দরজাটা খুলে দেয়। প্রথমে ঝিল বেরিয়ে আসে, তারপর নীল। লিফটের দরজাটা পুনরায় বন্ধ করে করিডোরের বাঁ দিক বরাবর সোজা এগোতে থাকে নীল। নীল পকেট থেকে চাবি বার করে দরজার লকটা খুলে ঢুকে আসে ভেতরে। ঝিলও আসে। ভেতরে আসতেই অবাক হয়ে যায় ঝিল। সারা ঘরময় একটা সুন্দর গন্ধ ছড়িয়ে আছে। চারিদিকে সবকিছু পরিপাটি করে সাজানো। প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা দেওয়ালের রং, প্রত্যেকটা জিনিস একেবারে একে অপরের পরিপূরক। ঝিলের ঠোঁটে একটা চওড়া হাসি খেলে যায়। নীলের এতটা উন্নতি হয়েছে যে নিজের সামান্য জামা কাপড় অবধি গুছিয়ে রাখতো না, তার ফ্ল্যাট এতটা গোছানো। এই শোন, ওই সোফাটায় বস, আর আমি এগুলো ভেতরে রেখে আসছি। নীল নিজের হাতের প্যাকেটটা নিয়ে পাশের একটা ঘরের দিকে এগিয়ে যায়। কিন্তু ঝিল সোফায় বসে না। ও দেখতে থাকে চারিদিকে ঘুরে ঘুরে। এই সত্যি করে একটা কথা বলবি, তুই আমার ফ্ল্যাটের খোঁজটা কোথা থেকে পেলি? ঘরের মধ্যে থেকেই ভেসে আসে নীলের কণ্ঠস্বর। বারে, এ আর এমন কি? এ ঠিক রাহুলেরই কাজ। নীল বেরিয়ে আসে ঘরের বাইরে। না, ওর সঙ্গে আর কথাই হয় না। রাহুল বলেনি? তাহলে বলবো পরে। নীলের ঠোঁটের কোণে একটা হাসি খেলে যায়। পরে? সে সময় কি তোর আছে? তোর তো অনেক তাড়া রে। স্টক করিস এখনো? ঝিল অবাক হয়। কি বিয়ের কার্ডটাই দিতে এসেছিস বুঝি? না, বিয়ের কার্ড দিলে কি আর তুই যাবি? বাবা, একটা কার্ডের টাকা বাঁচিয়ে কি এমন করবি? আর তাছাড়া তুই আবার টাকার হিসাব করিস কবে থেকে? দেখ নীল, এই
চা, কফি না কোল্ড ড্রিঙ্কস? না ভাত, রুটি বা চিকেন? না, আমার খিদে পাইনি। কিন্তু আমার যে পেয়েছে রে। আর তাছাড়াও কাল আমাকে ভোর ভোর উঠতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে টানা ঘুম। আর আমার খাবার টেবিলে আমি খাবো আর আমার সামনে একজন পরিচিত ব্যক্তি না খেয়ে বসে থাকবে, এটা জাস্ট আমার পোষাবে না। তাই রুটি আর চিকেন দিচ্ছি, খা। কারণ ভাত নেই, ওটা জাস্ট ফ্লোতে বলে ফেলেছিলাম। ফ্রিজ থেকে খাবারগুলো বার করতে করতে কথাগুলো বলে নীল। ঝিল সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। পরিচিত ব্যক্তি? হ্যাঁ তো, তুই আমার অপরিচিত কবে থেকে? শুধুই কি পরিচিত ব্যক্তি? তাছাড়া আবার কি, এর থেকে বেশি কিছু আমার অন্তত মনে পড়ছে না। নীল জোর করে হাসার চেষ্টা করে। ঝিল পিছন থেকে এসে ওর হাত থেকে খাবারগুলো সব কেড়ে নিয়ে পুনরায় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়। আরে আরে করছিসটা কি? ফ্রিজের ওপর থেকে বাইকের চাবিটা হাতে নিয়ে নীলের কবজির কাছটা এক প্রকার খামচে ধরেই টানতে টানতে বাইরের দিকে নিয়ে আসে ঝিল। এই এই তো সমস্যাটা কি বলতো? অনেক সমস্যা, সব বলবো, এখন চুপচাপ চল তো। দরজা বন্ধ করে পুনরায় নিচে নেমে আসে ওরা দুজন। ঝিল নীলের হাতের মধ্যে বাইকের চাবিটা ধরিয়ে দেয়। চল। আরে আরে কোথায়? আরে সে না হয় রাস্তায় গিয়ে ভাবা যাবে, চল চল। আরে রাত বিরেতে আচ্ছা জ্বালাতন করছিস তো। নীল আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে থেমে যায়। দেখে ওয়াচম্যান ভদ্রলোক ভোলা ভালা মুখ করে হাঁ করে তাদের দিকেই তাকিয়ে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু নীল খুব ভালো মতো জানে ভদ্রলোককে দেখতে ভোলা ভালা হলেও ভদ্রলোকের চরিত্র একেবারেই ভোলা ভালা নয়। কিছুক্ষণের মধ্যেই গোটা ফ্ল্যাটে ছড়িয়ে যাবে রাত বিরেতে পার্কিংয়ে অচেনা মেয়ে ছেলে নিয়ে এসে ঝামেলারত নীল। তাই নীল আর কথা বাড়ায় না, চুপচাপ বাইকে উঠে স্টার্ট দেয় সে। ঝিল উঠে বসে পিছন। এই তো, গুড বয়। ওয়াচম্যানের রসগোল্লার মতন গোল গোল চোখ দুটো যেন আরও বেশি গোলাকৃতির হয়ে ওঠে। নীল বাইকটা ছুটিয়ে দেয় রাস্তার দিকে। যেই কটা দোকান খোলা ছিল সেগুলোও ইতিমধ্যে ঝাঁপ নামিয়ে দিয়েছে, কিন্তু ঘড়িতে মোটে 10:30। কারণটা অবশ্য আগেই বলেছি, মফস্বল, তার উপরে রবিবার। নীলের বুলেট শব্দ তুলে ছুটতে থাকে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে। কোথায় দিয়ে আসতে হবে বল, ছেড়ে দিয়ে আসছি। ছেড়ে আসবি মানে? আমাকে তো তোকে লিফট নিচ্ছি নাকি? এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা আমার অন্তত মনে হয় না তোর উচিত। কেন, লং ড্রাইভ হতে পারে না? না, একেবারেই সম্ভব নয়। কেন হতে পারে না? আগামীকাল যার বিয়ে তাকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার কোনো ইচ্ছা বা মতলব দুটোর কোনোটাই আমার মধ্যে নেই। আর তার পেছনে অবশ্য দুটো কারণও আছে। কি কারণ শুনি? প্রথমত, লোকের জিনিসের উপর আমার বিশেষ লোভ নেই। আর দ্বিতীয়ত, তোর ওই হাড়িমুখো বাপ আর কুত্তার মতো কর্পোরেট বসের পেছন চাটা হবু বরের কাছে রামপাট খেলানি অসম্ভব, ও আমার পোষাবে না। ঝিল হো হো করে হাসতে থাকে। এত ভয় নিয়ে কিভাবে বাঁচবি? কেন, এতদিন কি বেঁচে ছিলাম না নাকি? এই থাম থাম থাম, বাইক থামা, বাইক থামা, বাইক থামা। হঠাৎ করেই নীলের কাঁধ ধরে ঝাঁকায় ঝিল। নীল দাঁড়িয়ে পড়ে। এই কি হয়েছেটা কি বলতো? ওদিকে দেখ। নীল দেখে রাস্তার ধারে এক 50 ঊর্ধ্ব ভদ্রলোক মোমো স্টল নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, অথচ গোটা রাস্তা ফাঁকা। বিক্রি বাটা যে খুব একটা হয়নি সেটা ভদ্রলোকের মুখ দেখেই আন্দাজ করা যায়। তোর খিদে পেয়েছিল না? চল মোমো খাবো। নীল সেই স্টলের সামনে গিয়ে দাঁড় করায় বাইকটা। ঝিল বাইক থেকে নামতে নামতেই বলে, কাকু, 2 প্লেট চিকেন মোমো, একটাই ঝাল দেবে না, আর একটাই বেশি করে ঝাল দিও, ঠিক আছে? নীল বাইকটা রেখে ফুটপাথের পাশে সিমেন্ট দিয়ে বানানো বেঞ্চটায় গিয়ে বসে। ঝিলও এগিয়ে আসে ওর দিকে, বসে পড়ে ওর পাশেই। সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, তার চিহ্ন এখনো চারিদিকে বিদ্যমান। তোর মনে আছে আমাদের ওখানে সেই মোমোর দোকানটার পাশে এরমই একটা বাঁধানো বেঞ্চ ছিল, আর আমি তো এই শীতকালে প্রায় প্রত্যেক দিনই ওখান থেকে মোমো খেতাম।
নীলের মুখের দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে কথাটা বলে ঝিল, কিন্তু নীলের মুখে কোনো রকমের অভিব্যক্তি ফুটে ওঠে না। সে তাকিয়ে থাকে দূরের দিকে। কি রে, মনে নেই? না, ভুলে গেছি, সবই ভুলে গেছি। আর সত্যি বলতে কিছু মনে রাখতেও চাই না। ভদ্রলোক দুই হাতে দুটো প্লেট বাড়িয়ে দেয়। ঝিলফিক করে হেসে ফেলে। না না কাকু, ব্যাপারটা উল্টো। ঝাল দেওয়াটা আমার আর ঝাল ছাড়াটা ওর। ঝিল নিয়ে নেয় দুটোই, রাখে বেঞ্চটার এক পাশে। নীল তাকায় ঝিলের মুখের দিকে। এখনো মনে আছে ঝিলের? ঝিল একগাল হাসে। ওদের প্রেমটা হয়েছিল কলেজে ওঠার পর। না, একই কলেজও নয়, একই ডিপার্টমেন্টও নয়, কিচ্ছু এক নয়। ঝিল ছিল লয়ের স্টুডেন্ট আর নীল জিওগ্রাফি অনার্স। সবসময় এক শহরেও থাকতো না ওরা, কিন্তু তবুও কিভাবে যেন হয়ে গিয়েছিল ওদের প্রেমটা। হঠাৎ করে, আচমকা, টিকবে না করেও টিকে গিয়েছিল অনেক দিনই। ঝিলের মতো আনপ্রেডিক্টেবল গোছের মেয়েরও যে সম্পর্ক টিকে গেছে সেটা ঝিল নিজেও বিশ্বাস করতে পেরেছিল না। আসলে ছোট থেকেই ঝিল কখনো থেকে যেতে শেখেনি। সে শুধু ছুটেই বেরিয়েছে। কোথাও দাঁড়াতে হলে তার দম বন্ধ হয়ে আসতো। তাই নীলের আগে নেই নেই করে খান দশেক প্রেম সে করেছিল, কিন্তু একটাও মাসখানেকের বেশি টেকেনি। কিংবা বলা যায় সে নিজেই টিকতে দেয়নি। কিন্তু নীলের মধ্যে যে কি ছিল, শতরূপ, মানে ঝিলের এক্স বয়ফ্রেন্ডের মতো আহামরি চুমুও সে খেতে পারত না, দেখতেও অ্যাভারেজ, তবুও কি যেন একটা ছিল ছেলেটার মধ্যে। এদিকে বলিউডের সিনেমা দেখে, প্রেমের গল্পের বই পড়ে যতটুকু পুঁজি জোগাড় করতে পেরেছিল সেই সবটুকু নিয়ে ঝিলের প্রেমে লাফ দিয়েছিল নীল। উজাড় করে দিয়েছিল নিজের সবকিছু, মানে ওর কাছে যতটুকু ছিল আর কি। তাদের প্রেম যে কখনো ভাঙতেও পারে সেই ধারণাটা তার একেবারেই ছিল না। তার ধারণা ছিল প্রেম করা মানেই সেটা টিকে যাবে সারা জীবন, মৃত্যু, পুরো সিনেমার মতো। তাই প্রেমটা টিকে যাওয়ায় ঝিলের মতো অবিশ্বাস নীলের হয়নি। ঝিলের কাছে যেটা ছিল আধিভৌতিক ঘটনার সমান, আমাদের হোপলেস রোম্যান্টিক নীলের কাছে তা ছিল একেবারে স্বাভাবিক ঘটনা। তারা প্রেম করেছিল অনেক দিনে, তবে তার তুলনায় চুমু খেয়েছিল কমই, বোধহয় হাতে গোনা 9-10 বার। আসলে ওরা এমন এমন জায়গায় ঘুরে বেড়াতো যেখানে চুমু টুমু খাওয়ার অত সুবিধা টুবিধা ছিল না। ওদের শহরটাও ছিল মফস্বল, সেখানেই টুকটাক ক্যাফে, নদীর ধার, পার্ক, এ সমস্তই ছিল ওদের দেখা করার জায়গা। একবার বাইক খারাপ হয়ে যাওয়ায় হাঁটতে হাঁটতে বেরিয়েছিল ওরা। সেদিনও ছিল রবিবার। শহরের একটা শুনশান গলি দিয়ে হাত ধরাধরি করে হাঁটছিল দুজন। আচমকাই কারেন্টটা চলে গিয়েছিল। তখনও রাস্তায় রাস্তায় সোলার ল্যাম্পপোস্টগুলো বসেনি, ফলে অন্ধকার হয়ে গেছিল চারিদিকে। সেদিনই প্রথম দুই জোড়া ঠোঁট স্পর্শ করেছিল একে অপরকে। প্রায় মিনিট খানেক চলেছিল সেদিন। সেদিন নীল নিজেকে বহুত বড় একজন বীর পুরুষ ভেবে বসেছিল, কিন্তু সেই ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল ঝিল নিজেই। ধে, এভাবে কেউ চুমু খায়? তুই ঠিকভাবে চুমুটাও খেতে পারিস না, শালা অকম্মা কোথাকার। হ্যাঁ, নীল বোকার মতো মুখ করে তাকিয়েছিল ঝিলের মুখের দিকে। হ্যাঁ, এইভাবে চুমু খায় না? তাহলে কিভাবে খায়? ঝিল সামনে অনেকখানি এগিয়ে যেতে যেতে বলেছিল, এসব না একদিনে হয় না, হ্যাঁ সময় লাগবে, কিন্তু ভয় নেই, আমি খুব ভালো টিচার। দারুণ চুমু খাওয়া শিখিয়ে দেবো, যাতে তোর পরবর্তী গার্লফ্রেন্ড তোকে চুমু না খেতে পারে নিয়ে প্যাক না দিতে পারে। হ্যাঁ, পরবর্তী গার্লফ্রেন্ড মানে? ও মা, আমাদের প্রেমটা কাটলে তুই কি আর প্রেম করবি না নাকি?
নীল ছুটে এসে চেপে ধরেছিল ঝিলের কবজি। কি বলছিস এসব? প্রেম কাটবে মানে? ঝিল তাকিয়েছিল অনেকক্ষণ নীলের চোখের দিকে। সে বলতে চেয়েছিল, আমার সঙ্গে কেউ টেকে না ভাই, তাই টিকবে ধরাটা বোকামি। টিকবে না ধরেই এগো, নাহলে পরে কিন্তু খুব কষ্ট পাবি। কিন্তু বলতে পারেনি। সবটাই গিলে নিয়েছিল ভেতরে। ছেলেটার মুখটার মধ্যে যেই ইনোসেন্সটা ছিল, ঝিলকে নিয়ে পাগলামিটা ছিল, সেটাই বোধহয় ঝিলকে সেদিন থামিয়ে দিয়েছিল। কি হলো? উত্তর দে। ঝিল হেসেছিল একগা। আরে অত সিরিয়াসলি কিছু নেওয়ার হয়নি ভাই, আমি আটটা মারছিলাম। চল চল আইসক্রিম খাবো। দুজনেই এগিয়ে গিয়েছিল সামনের দিকে। কারেন্টটা চলে এসেছিল মিনিট 5 মধ্যে। চল না একটু হাঁটি। কোনো কথা বলে না নীল। মোমোর প্লেটটা ডাস্টবিনের মধ্যে ফেলে হাঁটতে শুরু করে। ঝিলও ওর পাশে পাশে হাঁটতে থাকে। বিয়েটা করেই নিচ্ছি ভাই, ফাইনালি। বেশ একটু আনন্দের সুরেই বলে ওঠে ঝিল। তা এ কোথায় পেলি ওই পোচ্চাটা মালটাকে? কোথায় আর পাবো, ওই বাবার বন্ধুর ছেলে অস্ট্রেলিয়াতে থাকতো, এখন ইন্ডিয়ায় ফিরে নিজের একটা কোম্পানি খুলেছে। আরে সেসব তো জানি, নতুন কিছু থাকলে বল। কাজ বাদালেও কিছু করিস নাকি স্টক করিস সারাদিন আমায়? নীল কোনো উত্তর দেয় না, এগিয়ে যায় আরো কয়েক পা। তোর খবর বল, বিয়ে টিয়ে করবি না নাকি? নীল একটা বড় করে শ্বাস নেয়। আর বিয়ে? 3 বছরে 5খানা প্রেম করলাম, জাস্ট টিকলো না, জমলো না ঠিক। আচ্ছা আমার কথা বাদ দে, তোর কথা বল। তোর ঝগড়াঝাটির ব্যবসা তো ভালোই চলছিল দেখলাম, তা এর মধ্যে আবার বিয়ে টিয়ে কি ব্যাপার? আমি তো আর একটা নিয়ে বসে থাকতে পারি না, আমি হলাম গিয়ে মাল্টিটাস্কার, বুঝলে খোকা? ফুটপাথের পাশে ল্যাম্পপোস্টের নিচে একটা কুকুর ঘুমিয়েছিল। ওদের দুজনকে মাথা তুলে একবার দেখে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ল সে। তা আমার কথা হঠাৎ মনে পড়লো কেন বলতো? আগামীকাল থেকে তো আর সিঙ্গেল থাকবো না, একজনের পার্মানেন্ট হতে চলেছি, তাই ভাবলাম শেষবারের মতো সিঙ্গেল অবস্থায় এক্সের সঙ্গে একটু দেখা করেই আসি। তা ঘাটের মোড়া আমার কাছে কেন আসলি? আরে তোর তো আরো ডজন খানেক এক্স বয়ফ্রেন্ড আছে, আর তাদের কাছে গিয়ে মরতে পারতিস। নীল এক প্রকার ঝেঁঝিয়ে ওঠে, তবে ঝিলের মুখের উপরে কোনো অভিব্যক্তি ফুটে ওঠে না। তার মুখে আগের মতোই হাসি লেগে থাকে। সে নীলের হাতটা খপ করে চেপে ধরে। কারণ সেই লিস্টের টপে নীল নামক একজন ভদ্রলোক রয়েছেন। জানিসই তো অ্যাভারেজ আমার খুব একটা পোষায় না, তাই টপের শরণাপন্ন হওয়া আর কি। খিলখিলিয়ে হেসে ওঠে ঝিল, কিন্তু নীলের মোটেই হাসি পায় না। তার চোয়ালটা আরো শক্ত হয়ে আসে। হাতটা ছাড়িয়ে নেয় সে। এই তুই আমার খবর কোত্থেকে পেলি সত্যি করে বলতো? চল না স্টেশনের ওই দিকটা যাই। পুনরায় নীলের হাত ধরে বাইকের দিকে টান দেয় ঝিল। তোর মনে হয় আমাদের রিলেশনশিপটা টিকবে? ফাঁকা স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে হঠাৎই প্রশ্নটা করে বসে ঝিল। নীল অবাক হয়। টিকবে না মানে? আরে কেন টিকবে না? এতদিন টিকে গেল, আর কটা দিন টিকাতে পারবি না? ঝিল কিছুক্ষণ শূন্য দৃষ্টি নিয়ে চেয়ে থাকে ফাঁকা রেল লাইনের দিকে। নীল বলতে থাকে, আরে আর তো কয়েকটা মাস, তুই প্র্যাকটিস শুরু করে দিয়েছিস, আর তাছাড়া আমিও হয়তো কিছুদিনের মধ্যে স্কুল টিচারের চাকরিটা পেয়ে যাব। আর তারপর? ঝিলের কণ্ঠস্বরটা হঠাৎই কেমন যেন বদলে যায়। আরে তারপর আবার কি? দুজনের বাড়িতেই তো কম বেশি জানে, এইবার বিয়েটাও সেরে নেব। ঝিলের ভুরু দুটো আচমকায় কুঁচকে যায়। ভেতরে ভেতরে অস্বস্তি লাগতে শুরু করে তার। সে তাকিয়ে থাকে একভাবে নীলের দিকে। আরে কি হলো আবার?
তুই ভালো মতোই জানিস আমার দম বন্ধ হয়ে আসে এসব বিয়ে টিয়ের কথা শুনলে। তুই বলতে চাইছিসটা কি ঝিল? দম বন্ধ হয়ে আসে মানেটা কি? বিয়ে করবি না? এভাবেই কাটিয়ে দিবি সারা জীবন? এটা সমাজ, বাড়ির লোক, এদেরকে কি বলবি? ঝিলের চোয়ালটা শক্ত হয়ে আসে। সে নিজের ব্যাগটা কাঁধে তুলে নেয়। সিমেন্টের বেঞ্চটা ছেড়ে উঠে দাঁড়ায় সে। অনেক রাত হলো, আমি এবার বাড়ি যাই, বুঝলি? কেসটা নিয়ে রাতে একটু স্টাডি করতে হবে। আসি। সামনের দিকে এগিয়ে যায় ঝিল, কিন্তু নীল ওঠে না। ওখানে বসেই সে বলে, একদিন না একদিন তোকে ডিসিশন নিতেই হবে ঝিল। এভাবে এভাবে পালিয়ে পালিয়ে বাঁচা যায় না। ঝিল এক মুহূর্ত দাঁড়ায়, ঘুরে তাকায় নীলের দিকে। মনের মধ্যে অনেক কথাই জমা হতে থাকে, কিন্তু একটা কথাও বলে উঠতে পারে না সে। বড় করে একটা শ্বাস নিয়ে নিঃশব্দে হেঁটে যায় ওভারব্রিজের দিকে। একটা ট্রেন স্পিডে ছুটে যায় রেল লাইনের ওপর দিয়ে, দাঁড়ায় না স্টেশনে। ফাঁকা প্ল্যাটফর্মে নিঃসঙ্গ হয়ে বসে থাকে নীল। রাত আরো বাড়তে থাকে। ফাঁকা ওভারব্রিজটার উপরে এসে দাঁড়িয়েছে ওরা দুজন। নীল নিজের হাত ঘড়িতে দেখল রাত 12টা। এই, তোর মতলবটা কি বলতো? মতলব মানে? নীল এতক্ষণ ওভারব্রিজের রেলিংয়ের ওপরে কনুইয়ের ভর দিয়ে দাঁড়িয়েছিল। এইবার তাকায় ঝিলের দিকে। এই যে এত বছর পর তোর হঠাৎ করে আমার কথা মনে পড়লো, তাও আবার তোর বিয়ের ঠিক আগের রাতে, এর পেছনে তোর মতলবটা কি বলতো? এমনি এমনি তো তুই আসিসনি, অন্তত আমার তা মনে হয় না। আবার সেই এক প্রশ্ন? আরে বাবা, বললাম তো গতকাল থেকে আর সিঙ্গেল থাকবো না, আজ রাতটুকুই আছে, তাই চলে এসেছি তোর সঙ্গে একটু দেখা করতে। আচ্ছা, একটা কথা বলতো, বাই এনি চান্স তুই কি কোনো কারণে ভয় পাচ্ছিস? নীল একটা ঢোক গিলে সিঁড়ির দিকে এগোতে থাকে। ভয়? আবার তোকে? পাগল হয়েছিস নাকি? ঝিলও পিছু নেয় তার। আচ্ছা শোন না। শুনতে পাচ্ছি, কান দুটো খোলাই আছে। ঝিল একবার গলা খাকানি দেয়। বলছিলাম কি, ইয়ে মানে সেখানে আমতা আমতা করে। তুই আমার উপর খুব রেগে আছিস বল? নীল এগিয়ে যায় আরো। রাত বাড়ছে কিন্তু, 12টা অলরেডি বেজে গেছে। সারা রাতে কি তোর রাস্তা এইভাবে কাটানোর ইচ্ছা? ঝিল আবারও নীলের পাশে চলে আসে। ওর সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে হাঁটতে থাকে। প্ল্যানটা কিন্তু মন্দ নয় ভাই, জানিস তো আমার অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল যে তোর সঙ্গে অর্ধেক রাতে রাস্তায় রাস্তায় ঘুরবো, ফাঁকা, কেউ থাকবে না, শুধু আমি আর তুই। আমার সঙ্গে? হ্যাঁ রে গাধা, তোর সঙ্গেই। আমার সঙ্গে কেন? কারণ তোর সঙ্গে প্রেম টিকে ছিল বেশি দিন, স্বপ্ন টপ্ন দেখার টাইমও পেয়েছিলাম। অন্যদের সঙ্গে তো একটা সপ্তাহ কাটতো কি কাটতো না, কিন্তু প্রেম কেটে যেত। ওরাই বোধহয় বেঁচে গেছিল। কি বললি? না, কিছু না। সিঁড়ি দিয়ে নামতে থাকে দুজনে। এই আমার কিন্তু তোর প্ল্যানে পার্টিসিপেট করার ইচ্ছা নেই, সরি। মানে? মানে আমি বাড়ি যাচ্ছি, আগামীকাল ভোরে আমাকে বেরোতে হবে। অনেকটা জার্নি আছে, তাই একটু না ঘুমালে হবে না। ভোরে বেরিয়ে যাবি মানে? কোথায় যাবি? কোথায়? কার্শিয়াং। কার্শিয়াং? ঝিল সিঁড়ির ওপরেই দাঁড়িয়ে পড়ে। নীল সিঁড়ি থেকে নেমে অনেকটা এগিয়ে যায়। একবারও তাকায় না সে পিছনে ফিরে। বিকেলটা তখন গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে একটু ফাঁকা রাস্তা ধরেছে নীল। বাইকটা খুব একটা ভালো নয়, পুরনো সেকেন্ড হ্যান্ড বাইক।
ইঞ্জিনের শব্দেও মাঝে মাঝে কেমন যেন কর্কশ আওয়াজ উঠছে। তবুও নীলের মুখে এমন একটা হাসি যেন পৃথিবীর সবচেয়ে দামি বাইকটা এইমাত্র সে কিনেছে। পিছনে বসে ঝিল দুহাত দিয়ে নীলের কোমরটা আলতো করে জড়িয়ে ধরে। বাতাসে ওর খোলা চুল উড়ছে। রাস্তার দুপাশে দোকানপাট, গাছপালা, ছোট ছোট বাড়িঘর সব পিছনে পড়ে যাচ্ছে। নীল হঠাৎ গলা বাড়িয়ে বলে, এই পরের বার একটা বুলেট কিনবো, বুঝলি? বুলেট? হ্যাঁ, এই সেকেন্ড হ্যান্ড মালটা আর কতদিন পরে একদম নতুন শোরুম থেকে কিনবো, নিজে পছন্দ করে। তারপরে? তারপর ওটাতে করে দূর দূর ঘুরতে যাব, তুই আর আমি। কোথায় যাওয়ার ইচ্ছা তোর? কথাটা শুনে নীল কিছুক্ষণ চুপ করে থাকে। ঝিল আরও একটু কাছে সরে এসে মাথাটা রাখে নীলের কাঁধে। জানিস, ছোটবেলায় একবার বাবা মায়ের সঙ্গে কার্শিয়াং গিয়েছিলাম। নীল একটু ঘাড় ঘুরিয়ে তাকানোর চেষ্টা করে। কার্শিয়াং? কার্শিয়াং। নীলের গলায় হঠাৎ একটা অন্যরকম শান্তি নেমে আসে। জানিস, তখন আমার বয়স খুব কম, কিন্তু স্পষ্ট মনে আছে কার্শিয়াংয়ের রাস্তায় বাবা মায়ের হাত ধরে ঘুরছিলাম। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মাঝে মধ্যে মেঘ এত নিচে নেমে আসছিল যে মনে হচ্ছিল মেঘের ভেতর দিয়ে যেন হেঁটে চলেছি। ঝিল চুপ করে শুনতে থাকে। সকালে হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম পাহাড়ের গায়ে রোদ উঠেছে, একদিকে কুয়াশা আর একদিকে সূর্যের আলো। মা তখন আমাকে একটা লাল সোয়েটার পরিয়ে দিয়েছিল, আর আমি সারাক্ষণ খালি নাক টানছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম। ঝিল হো হো করে হেসে ফেলে। ও, তার মানে ঠান্ডা বাদিয়ে সারাদিন নাক টানা থাকছে ছোট থেকেই। ওই আর কি। নীল হাসে। কার্শিয়াংটা কেমন ছিল তুই জানিস? খুব শান্ত। মনে হতো পৃথিবীতে যেন আর কেউ নেই, শুধু পাহাড়, মেঘ আর ঠান্ডা বাতাস। তখন থেকেই আমার ইচ্ছে ছিল একদিন আবার যাব, তবে একা নয়। তাই আমাদের প্রথম ট্যুর হবে কার্শিয়াং। ঝিল মাথাটা আরো শক্ত করে নীলের কাঁধে রাখে। আমাদের? হ্যাঁ, আমাদের। কিন্তু তোর তো বুলেট হয়নি এখনো। হবে, আগে চাকরিটা হোক, তারপর বুলেট হবে, আর তারপর কার্শিয়াং। ঝিল মৃদু হেসে বলে। আর যদি বুলেট না হয়? নীল হেসে ওঠে। তাহলে আবার কি, ওই তো সেকেন্ড হ্যান্ড রইল, ওকে নিয়ে চলে যাব। পিছন থেকে ঝিলের হাসির শব্দ ভেসে আসে। ফাঁকা রাস্তায় পুরনো বাইকটা ছুটতে থাকে। দুজনের মনের মধ্যে স্বপ্নের বীজ শিকড় ছড়িয়ে দিতে শুরু করে অনেক দূর অবধি। নীল, দাঁড়া। নীল দাঁড়ায়, কিন্তু পিছনে ফেরে না। ঝিল নেমে এসে দাঁড়ায় নীলের একদম সামনে। সরাসরি তাকায় ওর চোখের দিকে। নীল দেখে মুহূর্তের মধ্যে কিছু একটা যেন বদলে গেছে মেয়েটার চোখে মুখে। কিন্তু ঠিক কি? একটা কথা সত্যি করে বলবি? ঝিলের চোখের কোণটা হঠাৎই চিকচিক করে ওঠে। নীল বুঝতে পারে ঝিলের মধ্যে ঠিক কি বদলে গেছে মুহূর্তের মধ্যে। তুই খুব রেগে আছিস বল আমার উপরে? ঝিলের স্বরটা কেঁপে ওঠে। নীলের মনে হয় এই মুহূর্তেই ঝিলকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিতে, এতগুলো বছরের দূরত্ব একটা মুহূর্তে ঘুঁচিয়ে দিতে। কিন্তু নীল তা করল না, কারণ সে জানে ঝিল তার নয়, আর কখনো হবেও না। আগামীকাল থেকেই সে অন্যের স্ত্রী, তাই ওকে জড়িয়ে ধরার অধিকার নীলের নেই। নীল চোয়াল শক্ত করল। দেখ দেখ, আমি যেটা করেছি তোর সঙ্গে সেটা। নীল নিজের হাত তুলে ঝিলকে মাঝ পথেই থামিয়ে দেয়। অনেকগুলো বছরই তো কেটে গেল ঝিল, ধুলো জমে গেছে ওই ডায়েরিতে। ধুলোগুলো আর ঝাড়িস না, ওভাবেই ছেড়ে দে।
জমতে দে ধুলোগুলোকে। কথাটা বলে কয়েক সেকেন্ড থামে নীল, তাকিয়ে থাকে ঝিলের দিকে, তারপর আবার হাঁটা লাগায়। সত্যি করে বলতো নীল, ধুলো কি জমেছে? এক ফোঁটাও জমেছে? তুই নিজে কি সেই ধুলো জমতে দিয়েছিস? নীল দাঁড়িয়ে পড়ে, পা দুটো কেঁপে ওঠে তার। ঝিল হাসে। Keep lying to yourself. বিয়ের আগের দিন রাতে মেয়ে বাড়িতে নেই, আর তুমি বলছো কিচ্ছু জানো না? হ্যাঁ, এই এখানে কি আর কি হচ্ছে নাকি? চিৎকার করে ওঠেন জনার্দন পুততুণ্ড। তাড়াতাড়ি করে গিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করেন তার স্ত্রী নয়না পুততুণ্ড। আস্তে আস্তে, অত চেঁচিও না তো, বাড়ি ভর্তি লোকজন শুনলে কি হবে একবার ভেবে দেখেছো? লোকজন তো জানবেই, আমার চিৎকারে না জানলেও কিছুক্ষণ বাদে তো জানবেই। তখন 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 কি করবে? মিসেস পুততুণ্ড খাটের উপরে বসে পড়েন মাথায় হাত দিয়ে, চুলগুলো খামচে ধরেন নিজের। ছি ছি ছি, এত আয়োজন, এত কিছু। ওর ওর বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নিতে হবে। পাগল হয়েছ? হ্যাঁ, মাথা খারাপ? ওদের কাছে খোঁজ নিলে তো লোক জানাজানি হয়ে যাবে। মিসেস পুততুণ্ড দ্রুত খাট থেকে নেমে স্বামীর দিকে ছুটে যান, চেপে ধরেন তার হাত। তাহলে তাহলে কি করব? কি করব তাহলে? আর কি কিছু করার আছে? তুই খুব কেঁদেছিলি, থেকে যেতে বলেছিলি অনেকবার। শুধু হয়তো পায়ে ধরাটাই বাকি ছিল, কিন্তু আমি একবারের জন্যও ফিরে তাকাইনি। ফাঁকা স্টেশনের একটা প্ল্যাটফর্মে বসে আছে ওরা দুজন। ঘড়িতে রাত 1:30। এরকম একটা ফাঁকা স্টেশনেই তোকে একা রেখে চলে গিয়েছিলাম। তোর কোনো দোষ ছিল না সেদিন, কিন্তু আমি এমনভাবে বিহেভ করেছিলাম যেন সব দোষ তোর, তুই আসল দোষী। নীল শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে, কোনো কথা বলে না, শুধু শুনতে থাকে। তারপর তুই কতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিস, কিন্তু আমি একবারের জন্য রিপ্লাই দিইনি। সব কিছু থেকে ব্লক করে দিয়েছিলাম তোকে। জানিস তো, প্রথম প্রথম না আমার কিছু ফিল হতো না, কষ্টই পেতাম না। আগেও তো 10-12টা প্রেম করেছিলাম, কাটার পর ওই 2 দিনের মধ্যে মুভ অনও করে গিয়েছিলাম। সেরকম এটা থেকেও মুভ অন করে যাচ্ছি, এটাই ভেবে নিয়েছিলাম আমি। ঝিল একটু থামে, তাকায় নীলের মুখের দিকে। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও যখন দেখলাম তুই আর নেই, মানে হঠাৎ করে আমার জীবন থেকে ভ্যানিশ হয়ে গেছিস, আর হয়তো কখনো ফিরবিও না, তখন আমার কিরম একটা যেন লাগছিল। একা মনে হয়েছিল নিজেকে ভীষণ। ইচ্ছা হয়েছিল তোর কাছে আবার ফিরে যাই, কিন্তু ঠিক তখনই ভয় হয়েছিল আমার, কমিটমেন্টের ভয়। তুই যদি আবার বিয়ে করার প্রসঙ্গ তুলিস, তাই আবারও পিছিয়ে এসেছিলাম, গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। তবে এত বছর পরে কেন আসলি? নীল ঝিলের দিকে না তাকিয়েই বলে কথাটা। ঝিল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। প্রায়শ্চিত্ত। তুমি ঝিলাম না, ঝিলাম পুততুণ্ড। একটা ফাঁকা রাস্তার ফুটপাত ধরেই হাঁটতে হাঁটতে যাচ্ছিল ঝিলাম। এমন সময় হঠাৎ করে একজন ভদ্রমহিলা ওর মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। মুখটা খুব চেনা মনে হলেও ঠিক চিনতে পারে না সে। হ্যাঁ, আমি ঝিলাম। একগাল হাসেন ভদ্রমহিলা, কিন্তু সেই হাসির মধ্যে উদাসীনতা লুকিয়েছিল। কি মিষ্টি দেখতে। সত্যিই তো আমার বাবুর দোষ নেই, যে কোনো মানুষ ভালোবেসে ফেলবে তোমায়। ঝিলের একটু রাগ হয়। রাস্তার মধ্যে দাঁড় করিয়ে কি সব যাতা বলছেন ভদ্রমহিলা। কেমন আছো মা? আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক। না চেনাটাই স্বাভাবিক মা।
কিন্তু আমি তোমায় চিনি, খুব ভালো করে চিনি। কত গল্প শুনেছি বাবুর মুখে তোমার। বাবুটাকে নীলাদ্রি, তোমার নীল। হঠাৎই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ঝিলের। এতক্ষণে সে বুঝতে পারে মুখটা এত চেনা চেনা লাগছে কেন তার। নীলের মুখের সঙ্গে অনেকখানি মিল রয়েছে যে। জানো মা, আমার ছেলেকে না ছোট থেকে কখনো কাঁদতে দেখিনি। বেজায় চাপা, কিন্তু সেদিন সে কেঁদেছিল, আমার কোলে মাথা গুজে কেঁদেছিল, একদম বাচ্চা ছেলের মতো। সেদিন বুঝেছিলাম তুমি ওকে সত্যি সত্যি ভালোবেসেছিলে একটা সময়, আর সেই জন্য সে কাঁদছে। ভালোবাসা না পেলে ওভাবে আমার ছেলে কখনোই কাঁদতো না। ঝিল একটু অপ্রস্তুত হয়ে ওঠে, কিন্তু অপর্ণা দেবী বলতেই থাকেন। ও আমায় কাঁদতে কাঁদতে বারবার বলছিল, সব কি মিথ্যে ছিল মা? সবটা ভালোবাসা কি ছিল না আমাদের মধ্যে? আমি ওকে সেদিন বুঝিয়েছিলাম কিছুই মিথ্যে ছিল না, সবই সত্যি ছিল। এখন যেটা ঘটছে সেটাও মিথ্যে নয়, সেটাও সত্যি। ভালোবাসা কি কখনো মিথ্যে হয়? কখনো হয়নি। হয়তো একটা সম্পর্ক ছিল, তবে কোনো কারণে সেটা আর নেই। এটা অস্বাভাবিক কিছুই নয়, হতেই পারে। তার মানে সবকিছু শেষ নয়, কারণ শেষের ওপারেও কিছু রয়েছে। জানো কি রয়েছে? কি রয়েছে? ঝিলামের চোখ দুটো ভরে ওঠে। অপর্ণা দেবীর ঠোঁটে আবারও সেই হাসিটা ফুটে ওঠে। ঝিলামের গালে একটা হাত রাখেন তিনি। শেষের ওপারে নতুন শুরু থাকে মা। ঝিলামের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। অপর্ণা দেবী মুছে দেন সেই জল। সে তো করতে পারেনি নতুন শুরু, পালিয়ে গেছে। চাকরির নামে দোহাই দিয়ে তোমার থেকে, এই শহর থেকে পালিয়ে গেছে সে, ফেরে না এখানে। তুমিও পালিয়েই বেড়াচ্ছ। তোমার চোখেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নতুন শুরুটা যে তুমিও করতে পারোনি মা। পালিও না, যে কোনো একজন থামো, সাহস দেখাও। পালিয়ে বাঁচা যায় না মা, পালিয়ে বাঁচা যায় না। নতুন করে শুরু মানে? অপর্ণা দেবী ওপর নিচ মাথা দোলান। ভালো প্রশ্ন। নতুন শুরু মানে কি? নতুন শুরু মানে শুধু এটা নয় যে অন্যের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানো, কিংবা পুরনো মানুষটাকে আবার সুযোগ দেওয়া। না, তা নয়। নতুন শুরু মানে নিজেকে ক্ষমা করা, সেই মানুষটাকে ক্ষমা করা, যা হয়ে গেছে তা হাসি মুখে মেনে নেওয়া, নিজের ভেতরে চেপে রাখা যন্ত্রণাটা বয়ে বেড়ানো বন্ধ করা, নিজেকে নতুন করে চিনতে শেখা। তবে এগুলো তো পরের স্টেপ। সবার প্রথম স্টেপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি সেটা? কোনো জলের পাইপ যদি লিক করে, তাহলে আমরা কি করি? সেই ফুটো জায়গাটা সবার আগে সিল করি, যাতে জলটা সেই ফুটো দিয়ে আর বেরিয়ে না আসতে পারে। তোমাদের দুজনকেও তাই করতে হবে। সবার প্রথমে সেই জায়গাটা সিল করতে হবে, যেটা তোমাদের নতুন শুরু করা থেকে দূরে সরিয়ে রাখছে। বুঝলে? যাক, অনেক কথা বলে ফেললাম, তোমাকে কাঁদিয়েও ফেললাম, ক্ষমা করো মা।
না না আন্টি, আপনি আপনি প্লিজ। অপর্ণা দেবী হাত রাখেন ঝিলামের মাথায়। আসি মা, হাত থেকো। এগিয়ে যান ভদ্রমহিলা। ঝিলাম দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ সেখানে। আন্টি, অপর্ণা দেবী পিছনে ফেরেন। ঝিল এগিয়ে আসে তার দিকে, একটু ইতস্তত করে সে। কিছু বলবে মা? আন্টি, আন্টি নীল এখন কোথায়? যা করেছিলাম আমি করেছিলাম। আমার কমিটমেন্ট ইস্যুস আছে নীল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, জড়িয়ে পড়তে চাইনি, পালিয়ে গিয়েছিলাম। আর আমার সেই ভুলটার জন্য তোকে ভুগতে হচ্ছে এতদিন। ক্ষমা করে দিস নীল, আমায় ক্ষমা করে দিস। আর আর পারলে নিজেকেও। তুই কোনো ভুল করিসনি নীল, কোনো ভুল করিসনি। তাই শুধু শুধুই ভার বয়ে বেড়ানো বন্ধ কর। গলাটা বুজে আসে ঝিলের। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। লেট ইট গো নীল, নিজেদের মধ্যে রাখিস না আর। নতুন করে শুরু কর সবকিছু। নীল তবুও তাকায় না ঝিলের দিকে। এইটুকু বলার জন্য এসেছিলাম আজ। যাকগে, শুধু শুধু তোকে লেট করাচ্ছি। ভালো থাকিস নীল, চলি। ঝিল পিছনে ঘুরে হাঁটতে থাকে। আবারও একটা ট্রেন হুঁশ করে বেরিয়ে যায় রেল লাইন ধরে, দাঁড়ায় না স্টেশন। দাঁড়া ঝিল। নীল উঠে দাঁড়ায়, এগিয়ে আসে ঝিলের দিকে। ঝিল ফেরে। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে দুজনেই। তারপর আচমকা নীল জড়িয়ে ধরে ঝিলকে। নীল অঝরে কাঁদতে থাকে, কিংবা বলা যায় এতদিনের জমে থাকা সমস্ত রাগ অভিমান সব জল হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে। আবারও বাচ্চা ছেলেদের মতো কাঁদছিস? নীল কোনো উত্তর দেয় না, ঝিলকে জড়িয়ে ধরেই থাকে। গলাটা কেমন যেন ভারী হয়ে আসে ওর। ভালো থাকিস ঝিল, তুইও ভালো থাকিস। ঝিল মৃদু হেসে নীলের পিঠে হাত রাখে। হ্যাঁ রে আদারাম, ভালো থাকবো। এবার ছাড়। নীল ধীরে ধীরে ঝিলকে ছেড়ে দেয়। চোখ দুটো তখনও ভেজা। ঝিল নিজের হাত বাড়িয়ে নীলের চোখের কোণ থেকে জমে থাকা জলটা মুছে দেয়। নীল কয়েক মুহূর্ত ঝিলের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎই মুখটা একটু বাঁকিয়ে বলে, কিন্তু সত্যি বলতে ওই পেছন চাটা মালের সাথে তোকে একেবারেই মানাচ্ছে না। ঝিল হঠাৎই হো হো করে হেসে ওঠে। নীল ভুরু কুঁচকে তাকায়। ইয়ার কি মারছি না, সত্যি বলছি। ঝিল হাসতে হাসতেই মাথা নাড়ে। ওই জন্য হাসছি না। ওই জন্য হাসছিস না? তাহলে? ঝিলের ঠোঁটের কোণে আবারও সেই চেনা হাসিটা ফুটে ওঠে। ওই পেছন চাটা মালটাকে না আমারও পছন্দ না। নীল কয়েক মুহূর্ত চুপ করে থাকে। কথাটা যেন ঠিকমতো মাথায় ঢুকছে না তার। তাহলে বিয়ে করছিস কেন? ঝিল নির্বিকারভাবে কাঁধ ঝাঁকায়। কে বিয়ে করছে? আমি? পাগল নাকি? নীলের ভুরু দুটো কুঁচকে যায়, চোখে স্পষ্ট বিস্ময়। মানে? ঝিল আবারও কাঁধ ঝাঁকায়, যেন ব্যাপারটা একেবারেই স্বাভাবিক। আবার কি, বিয়ে ক্যান্সেল করে দেবো? নীলের চোখ দুটো গোল গোল হয়ে আসে। ঝিল, কালকে তোর বিয়ে আর আজকে তুই? তা আবার কি, ওই মালের সঙ্গে সারা জীবন কাটাবো নাকি? মাথা খারাপ? নীল এখনো অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে ঝিলের দিকে। আরে বাড়িতে কি বলবি? বাড়িতে কিছু বলবো না। মানে? মানে হচ্ছে ওর কাজিন পিনাকি রঞ্জন সরকার এখানেই থাকে। ওকে মেসেজ করেছি, স্টেশনে আসছে বললো। পিনাক্ষী নাকি? আরে সে আবার কে? আর এখন এখানে এসেই বা কি করবে? ঝিল কোনো উত্তর না দিয়ে স্টেশনের বাইরে হাঁটা লাগায়। চুপচাপ আয় আমার সঙ্গে, সব দেখতে পাবি। এক্ষুনি স্কুটি নিয়ে চলে আসবে। নীল কিছু না বুঝেই ওর পিছু নেয়।
স্টেশনের বাইরে বেরিয়ে আসতেই ঝিল আচমকা হাত তুলে দূরের দিকে ইশারা করে। ওই দেখ, মালটা চলে এসেছে। নীল তাকিয়ে দেখে একটু দূরে একটা স্কুটি দাঁড় করিয়ে এক ছোকরা রাস্তার ধারে অপেক্ষা করছে। চেহারায় একেবারে জেনজিদের ছাপ। সামনের দিকে কিছু চুল কপালের ওপর ঝুলে আছে, কিছু আবার অকারণে আকাশের দিকে উঠে আছে। চুলের এক পাশে হালকা রঙের স্ট্রিক, কানে ছোট্ট একটা দুল, গলায় কয়েক পাক চেন, পরনে ঢিলে ঢালা হাঁটুর অনেকটা নিচে নেমে আসা কার্গো প্যান্ট, তার সঙ্গে আরো ঢিলে ঢালা ওভারসাইজড টি শার্ট, পায়ে রংচঙে স্নিকার্স, এক হাতে আইফোন, অন্য হাতে স্কুটির হ্যান্ডেল। দেখে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটা রিলের পারফেক্ট ব্যাকগ্রাউন্ড খুঁজে বার করা। নীল যেন আকাশ থেকে পড়ল, সেই শপিং মলের সামনের ছেলেটা। ঝিল, এটা তোর পেছন চাটার কাজিন? কথাটা বলে হেসে ফেলে নীল, তারপর দ্রুত এগিয়ে যায় ছেলেটার দিকে। কিরে, রাত বিরেতে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিস কেন? দাদুর ভূতের সাথে দেখা করে তার সাথেও রিল বানানোর চিন্তা নাকি? হ্যাঁ, পিনাক্ষীর চোখ দুটো মুহূর্তে রসগোল্লার মতো গোল গোল হয়ে যায়। এ কি, আপনি এখানে? ছেলেটা এমন ভাবে নীলের দিকে তাকিয়ে থাকে যেন এই মাত্র কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের চরিত্র বাস্তবে তার সামনে এসে দাঁড়িয়েছে। ঝিল এতক্ষণ একটু পিছনে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখছিল, এবার সামনে এগিয়ে আসে। কেসটা কি বলতো? ওরা চিনিস নাকি একে অপরকে? পিনাক্ষী এতক্ষণ ঝিলকে খেয়ালই করেন। ঝিলকে দেখেই ওর মুখের ভাব আরো বদলে যায়। এ কি বৌদি, তুমি এই লোকটার সঙ্গে? ঝিলের মুখে সঙ্গে সঙ্গে চওড়া হাসি ফুটে ওঠে। হ্যাঁ রে পিনু, এই জন্যই তো তোকে ডাকলাম। মানে? ঝিল একটু সময় নষ্ট না করে ঝিলের হাতটা খপ করে চেপে ধরে। মানে এই লোকটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। নীলের ভুরু দুটো মুহূর্তে কুঁচকে যায়। বয়ফ্রেন্ড? ঝিল নীলের হাতে এমন একটা চিমটি কাটে যে নীলের মুখটা কুঁচকে যায়। বয়ফ্রেন্ড? এক সেকেন্ড থেমে নীল নিজেকে সামলে নেয়। ইয়ে মানে, আমি ওর বয়ফ্রেন্ড। পিনাক্ষী হাঁ করে দুজনের দিকে তাকিয়ে থাকে। তাহলে আমার দাদার সঙ্গে বিয়ে করছো কেন? ঝিল যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। হোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে সে বলে, বিয়েটাই তো করতে চাইছি না রে পিনু। মানে? প্লিজ তো দাদাকে বলিস বিয়েটা ক্যান্সেল করে দিতে। পিনাক্ষী আরো অবাক হয়ে যায়। কেন? কারণ ওই লোকটার সঙ্গে না সারা জীবন কাটানোর কোনো ইচ্ছে আমার নেই। কথাটা বলে একটু থামে ঝিল, তারপরে একেবারে নির্বিকার মুখে যোগ করে, নইলে আজকাল তো নিউজে ব্লু ড্রাম কিংবা পাহাড় থেকে অ্যাক্সিডেন্টের খবর হামেশাই শুনতে পাওয়া যায়। পিনাক্ষীর মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে যায়। না না না, এ হবে না, এ হবে না। ঝিল ভুরু তুলে তাকায়। এ বিয়ে হবে না, আমি নিজে ক্যান্সেল করবো এই বিয়ে। আমার দাদার জীবন আগে। পিনাক্ষী আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। ঝিলের মুখের দিকে একবার, নীলের মুখের দিকে আর একবার তাকিয়ে সে যেন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে ফেলল। না, এই বিয়ে হতে দেবো না। দাদার জীবন আমি নষ্ট হতে দেবো না। কথাটা শেষ করেই স্কুটির দিকে ছুটে গেল সে। স্কুটিটা স্টার্ট দিতে গিয়েই প্রথমবারেই ইঞ্জিন ধরল না। পিনাক্ষীর মুখের ভাব আরো আতঙ্কিত হয়ে উঠল। এই সময় তুই কি যে শুরু করলি? দ্বিতীয়বার স্টার্ট দিতেই স্কুটি গর্জে উঠল। পিনাক্ষী হেলমেটটা মাথায় চাপিয়ে নিল, তারপর একবার পিছনে ফিরে ঝিলের দিকে তাকাল। ঝিল হাত নেড়ে বলল, যা পিনু, আর সাবধানে যাস। দাদার বিয়ে ক্যান্সেল না হওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরছি না। কিন্তু পিনাক্ষী আর কোনো কথা শুনল না। স্কুটির এক্সেলারেটর ঘুরিয়ে দিল আর ভোঁ করে স্কুটি এগিয়ে গেল সামনের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই স্কুটিটা অন্ধকার রাস্তার বাঁক পেরিয়ে চোখের আড়ালে চলে গেল। রাস্তার উপর আবার নেমে এলো
সেই আগের মতো নিস্তব্ধতা। এক পাশে ফাঁকা স্টেশন, অন্য পাশে ঘুমন্ত শহর। নীল আর ঝিল পাশাপাশি দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। নীল ধীরে ধীরে ঝিলের দিকে ঘুরে তাকালো। ঝিল, সত্যি তুই পাগল বটে। ঝিল কোনো প্রতিবাদ করল না, বরং বেশ গর্বের সঙ্গে মাথা নেড়ে বলল, সার্টিফাইড। নীলের মুখের কোণে অল্প একটু হাসি ফুটে উঠল, খুব সামান্য, এতটাই সামান্য যে ঝিল না দেখলেও পারত। কিন্তু ঝিল দেখল, দেখেও কিছু বলল না। হঠাৎ নিজের হাত ঘড়িটার দিকে তাকালো সে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ও মা! আরে কি হলো? ঝিল নিজের ঘড়িটা নীলের দিকে এগিয়ে ধরল। 3:30 বাজে। নীল ঘড়ির দিকে তাকালো, কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভোর হতে চললো, তোর আর কার্শিয়াং যাওয়া হলো না আজ। কথাটা বলে ঠিক করে হেসে ফেলল ঝিল। নীল কিছু বলল না, শুধু আকাশের দিকে একবার তাকালো। রাতের কালো আকাশের একেবারে দূর প্রান্তে তখন খুব সামান্য ফিকে ভাব জমতে শুরু করেছে। রাত শেষ হওয়ার আগের সেই অদ্ভুত সময়। শহর এখনো ঘুমিয়ে, কিন্তু ভোর যেন কোথাও খুব কাছাকাছি দাঁড়িয়ে অপেক্ষা করছে। নীল ধীরে ধীরে নিজের বাইকের দিকে এগিয়ে গেল। বাইকটার কাছে গিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল সে। তারপর চাবিটা হাতে নিয়ে বলল, সে যাকগে, আজ না হয় বাড়ি ফিরি, বুঝলি? অনেক দিনই হলো বাড়ি যাওয়া হয়নি। একটু থেমে ঝিলের দিকে তাকালো সে। তুই চাইলে তোকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। কি, লিফট লাগবে? কথাটা শুনে ঝিল কয়েক সেকেন্ড নীলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ওর ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল, যে হাসিটা নীল খুব ভালো করে চিনত। অবশ্যই। নীল বাইকের চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিল। বুলেটের ইঞ্জিনটা ঘুমন্ত শহরের বুক চিরে গর্জে উঠল। ঝিল গিয়ে পিছনের সিটে বসল। এক মুহূর্ত ইতস্তত করে দুহাত দিয়ে নীলের কোমরটা জড়িয়ে ধরল। নীল কিছু বলল না, শুধু একবার আয়নায় তাকালো। পিছনে বসে থাকা ঝিলের চোখে তখন ভোরের আগের অন্ধকারটা মিশে আছে। আর সেই চোখের কোণে বহু বছর পর একটা শান্তি, অদ্ভুত শান্তি। বাইকটা ধীরে ধীরে এগিয়ে গেল ফাঁকা রাস্তার দিকে। সামনে তখন অনেকটা অন্ধকার, কিন্তু দূরের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। হয়তো কার্শিয়াং আর যাওয়া হলো না, হয়তো পুরনো সব হিসেবও এক রাতে মিটে গেল না। মানুষ নতুন ভোরের পথ খুঁজতে খুঁজতে এগিয়ে গেল সামনের দিকে। শেষের ওপারে কি থাকে, তাহলে উত্তরটা পেলেন? আজকে গল্প পাঠিয়েছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল সুদীপা, শ্রেয়া, বান্টি আর পিয়াস। স্ক্রিপ্টিং করেছে মনীষা, শব্দগ্রহণে ছিল সমৃদ্ধ। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না একদম। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।